আজকে আমরা জীবন বিজ্ঞানের প্রথম দিন থেকে শুরু করার পরে আমরা বুঝেছি কীভাবে জীবমণ্ডল তৈরি হয়েছে এবং বিশ্বব্রহ্মাণ্ড কীভাবে তৈরি হয়েছে, ভূত্বক কীভাবে তৈরি হয়েছে। আমার ইউটিউবের চ্যানেলগুলিতে দেওয়া আছে, আপনারা এগুলি সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও ভালো ভালো অনেক ভিডিও করতে আমাকেও ভালো লাগবে, অনুপ্রাণিত হব। আজকে আমরা জীবন বিজ্ঞানের বংশগতি নিয়ে আলোচনা করব। আরেকটা বিষয় হলো মজার, যেটা হলো আমাদের বেশিরভাগই মস্তিষ্ক এমন থাকে বিজ্ঞানের জিনিস বা দামি জিনিস বোঝার ক্ষেত্রে আমরা খুব বেশি আগ্রহী হই না, কারণ মানসিক স্তরটা আমাদের সেই জায়গা পর্যন্ত যায় না। কিন্তু আমরা যখন দেখি যে কোনো একটা ভোজ হচ্ছে, তখন সেই ভোজে স্যালাড পর্যন্ত খেয়ে দই খাবো না বলে কিন্তু কেউ চলে আসে না। স্যালাডও খায়, ভাতও খায়, তরকারিও খায়, মিষ্টিও খায়, দইও খায়। কিন্তু একটা পড়ার বিষয়কে বুঝতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত না বুঝলে পরে আমার লজিকগুলিকে ঠিকঠাকভাবে বোঝা যাবে না। আর একটা বিষয় হলো, যেহেতু এডিটিং ছাড়া করা হয়, আমাদের একটা পড়ার ভাবনাটাকেও ভাবতে হয়। ডিসকাশন ইজ দ্য বেস্ট লার্নিং, ভাবতে ভাবতে আমাকে পড়াতে হয়। তখন কিছু কিছু ক্ষেত্রে আমার লেখার মিস্টেক হতে পারে, যেটা 2-1 সেকেন্ডের মধ্যে আমি লেখাটা ওখানে আমি এত আর কাটতে পারছি না। তারপরে যদি ঠিকঠাকভাবে না দেখি তাহলে বোঝা যাবে না যে ওই ভুলটাকে আমি সংশোধন করে নিয়েছি। মানে ওটা লেখার মিস্টেক হয়, এছাড়া কিছু নয়। হ্যাঁ, পরপর থরলি আপনাদেরকে যেভাবে আমি সমস্ত তথ্যগুলি পদ্ধতিগুলি দিই, এগুলি মুখস্থর উপরে নির্ভর করে হয় না, এগুলি সব ভিতর থেকে আসে। তাই আপনাদেরকে অনুরোধ করব হাত জোরে যে আপনারাও শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের ছেলেদেরকেও, ছেলে মেয়েদেরকেও শেষ পর্যন্ত দেখাবেন, কারণ আজকে হয়তো আপনার দরকার পড়বে না, কিন্তু আগামী দিনে আপনার দরকার পড়বে। আচ্ছা, বংশগতি সম্পর্কে আমরা আগের দিন শেষে কয়েকটা সঙ্গে আমরা বলেছিলাম। বংশগতি গ্রেগর জোহান মেন্ডেল আবিষ্কার করেছিল। এই বংশগতি আবিষ্কারের পরে পৃথিবীতে আমূল পরিবর্তন ঘটেছে। উচ্চ ফলনশীল বীজ থেকে আরম্ভ করে সংকর বিভিন্ন রকমের প্রজাতি তৈরির মাধ্যমে আজকে এক বিপুল পরিবর্তন এই বংশগতির ফলে হয়েছে। বংশগতি মানে হচ্ছে আমার একটা প্রবণতা, যে আমি যদি মানুষ হই, আমি বন মানুষ যখন ছিলাম, মানে আমি ছিলাম বলছি না, আমাদের পূর্বপুরুষরা যখন বন মানুষ ছিল, তখনও তারা জল কিন্তু চেটে চেটে খেত না, তারা হাতে করে নিয়ে জল খেত বা কোনো একটা পাত্র তৈরি করার চেষ্টা করতো। সেরকম যদি কুকুর হয়, তাহলে কুকুর হলে চেটে চেটে জল খাবে। অর্থাৎ একটা প্রবণতা আমাদের পিতামাতার মধ্যে থেকে চলে আসে। আজকে আমরা একবারে শেষের সূত্র পর্যন্ত যদি দীর্ঘ শেষ পর্যন্ত যেতে একটু বড় হয় আর কি ভিডিওটা, তা আপনারা খুব মন দিয়ে শুনবেন। খুব ইন্টারেস্টিং সাবজেক্ট বায়োলজি। এটাকে যদি ঠিকঠাক বুঝতে পারেন তাহলে ফিজিক্সকেও ভালোভাবে বুঝতে পারবেন, অঙ্ককেও ভালোভাবে বুঝতে পারবেন। কারণ ওগুলি ছাড়া এগুলি আসে না, এগুলি বিজ্ঞানের একটি বিশেষ রূপ। বিজ্ঞান আমরা বংশগতিতে বুঝেছিলাম যে পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্যাবলী, পিতামাতাকে জনিত্র বলা হয় বলেছিলাম, সন্তান সন্ততির দেহে বংশ পরম্পরায় সঞ্চারিত হতে থাকে, তাকে বংশগতি বলে। এই বংশগতি আবিষ্কারের আগে মেন্ডেল বিভিন্ন রকম জীব নিয়ে চিন্তা ভাবনা করছিল যে আমি কীভাবে বিষয়টিকে বুঝবো বা বিজ্ঞানের আবিষ্কারে কাজে লাগবে। এই গুণগুলি, যেগুলি মানুষের মধ্যে সাদা কালো বিভিন্ন রকম গুণ আমরা দেখতে পাই, কেউ লম্বা, কেউ বেটে, বিভিন্ন ধরনের ব্যাপারগুলি আসে। তা যখন বিজ্ঞান তো পরীক্ষা নিরীক্ষা ছাড়া হয় না, 3টে জিনিসে বিজ্ঞানে কাজ করে। একটা হচ্ছে অবজারভেশন, পর্যবেক্ষণ, আর একটা হচ্ছে এক্সামিন, পরীক্ষা নিরীক্ষা, আর একটা কনক্লুশন, সিদ্ধান্ত। অর্থাৎ একটা সূত্র গঠন করতে গেলে তাকে এই 3টে পদ্ধতির মধ্যে দিয়ে আসতে হয়। আর এটা কেবলমাত্র আমরা মতবাদ বলতে পারি না, এটা সম্পূর্ণরূপে সূত্র। তাই মেন্ডেল স্বাভাবিক একটা অন্য প্রজাতির জীবকে বা মানুষকে যদি নেওয়া হয়, তাহলে অসংখ্য প্রজনন করাতে অনেক সময় লেগে যাবে এবং সেটা সম্ভব নয় বাস্তবে। তাই তিনি যেটা অন্যান্য উন্নত প্রাণীর সঙ্গে একটি সম্পর্কযুক্ত এরকম একটি উদ্ভিদকে প্রথম বেছে নিলেন। সেই উদ্ভিদটির নাম হচ্ছে, আপনারা জানেন, সেটার নাম হচ্ছে মেন্ডেল মটর গাছকে বেছে নিয়েছিলেন। মটর গাছকে কেন বেছেছিলেন? প্রথমত আগে বলেছি যে উদ্ভিদ উভলিঙ্গ হয়, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটোই উদ্ভিদের মধ্যে থাকে। তা মটর গাছ হচ্ছে উভলিঙ্গ হয়, অল্প সময়ের মধ্যে কয়েক পুরুষ ধরে বংশ বিস্তার করতে সক্ষম। অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা কয়েক পুরুষ ধরে আমরা করতে পারি অল্প সময়ের মধ্যে মটর গাছের মধ্যে। এবং মটর গাছে বাইরে থেকে বৈশিষ্ট্য সেরকম আসতে পারে না, যেহেতু এটা উভলিঙ্গ, অর্থাৎ বাইরের বিষয়গুলি আসে না। উভলিঙ্গ হওয়া মানে হচ্ছে নিজের মধ্যেই জনন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে।
তৃতীয় কথা ছিল যে যেমন আমরা মানুষকে নিয়ে ক্রোমোজোমকে আলোচনা করার সময় বলেছিলাম, তৃতীয় কথা ছিল যে মটর গাছের মধ্যে বিভিন্ন রকম ভ্যারাইটিস আছে, অর্থাৎ লম্বা বেটে, লম্বা ছোট, বেটে মোটা, এই সমস্ত গুণগুলি আছে। তাই প্রাথমিক একটা ধারণাকে কেন্দ্র করে আস্তে আস্তে ধীরে ধীরে যখন বংশগতি এগুলি যখন আধুনিক পর্যায়ে আমরা যখন এগুলিকে ব্যবহার করতে পারলাম এবং সংকর জীবের তৈরি করতে পারলাম, তখন এগুলি আমাদের কাজে লেগেছে। তাই বিজ্ঞান হচ্ছে ক্রমশ প্রকাশমান। তাহলে এই যে বিষয়টা, এই কারণে মেন্ডেল বাঁচলে এখানে কয়েকটা টিকার মতন করে মেন্ডেলের কয়েকটা কথাকে আমাদের মনে রাখতে হয়। যেমন 1 নম্বর কথা হচ্ছে অ্যালিল বা অ্যালিলোমর। অ্যালিল বা অ্যালিলোমর মেন্ডেল বোঝাতে চাইছে যে সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত এক একটি জিন যুগলকে, অর্থাৎ সাদা, কালো, লম্বা, বেটে, এক একটি জিন যুগলকে অ্যালিল বা অ্যালিলোমর বলে। আরেকটা বলেছিল খাঁটি বৈশিষ্ট্য। সব এক সঙ্কর জনন হোক বা দ্বিসঙ্কর জনন হোক, যখন দুটি জীবের মধ্যে সংক্রায়ণ ঘটানো হয়, সেটি যদি একই প্রজাতিভুক্ত জীব হয়, তাহলে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় তাকে খাঁটি বৈশিষ্ট্য বলা হয়। আর ভিন্ন প্রজাতিভুক্ত জীবের মধ্যে হলে পরে তাকে সংকর বৈশিষ্ট্য বলা হয়। আরও দুটি জিনিস তিনি এখান থেকে এনেছিলেন, সেটা হচ্ছে আমরা জিন সংযুক্তির পরে দেখতে পাই দুটো অনুপাত, একটা যে ফিনোটাইপ অনুপাত, একটা জিনোটাইপ অনুপাত। অর্থাৎ বাহ্যিকভাবে আমার যে গুণটি প্রকাশ পেল, অর্থাৎ একটা লম্বা পিতা মাতা একটু ছোট, তাদের সন্তান হলো মাঝারি টাইপের, অর্থাৎ সংকর পাওয়া যায়, এটাকে প্রথম অপত্যজনক বলা হয়, এটাকে ফিনোটাইপ বলা হয়। আর জিনোটাইপ মানে যে জিন সংযুক্তির মধ্যে দিয়ে যেটা জিনের বিভাগটা ভিতরের মধ্যে থাকে, ওখানে কিন্তু আগের দিন বোঝাবার সময় বলেছিলাম যে সাদা মার্বেল আর কালো মার্বেল একটা বয়ামে বললে পরে দুটা কিন্তু মিশ্রিত হয় না, একই রকম থেকে যায়। তাহলে সেটাকে বলা হয় জিনোটাইপ অনুপাত। ওটা ভিতর থেকে আমরা জিন সংযুক্তির পরে বুঝতে পারবো। আমি যখন চেকার বোর্ড এক সংকর জনন এবং দ্বিসংকর জননকে বোঝাবার চেষ্টা করবো, তখন আপনারা এই জিনিসটি আরও ভালোভাবে বুঝতে পারবেন। এবং তার সঙ্গে আরেকটা কথা হচ্ছে যে বাবা সাদা, মা কালো, অথচ ছেলে সাদা হতে পারে বা কালো হতে পারে। যে গুণটি প্রকাশ পায় তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য, আর যে গুণটি প্রচ্ছন্ন, তা ওই গুণটি হারিয়ে গেল তা নয়। সাদা বাবা কালো মা, সাদা ছেলে হলো, তার মানে সাদা গুণটি প্রকাশ পেলো, তখন কালোটি তার প্রচ্ছন্ন অবস্থায় থাকলো। এটা যখন স্বাধীন বর্ণনের সূত্র আমরা পড়বো, তখন আমরা বিষয়টি আরও ভালো বুঝবো, বা পৃথক বিভাবনের সূত্রতে বিষয়টি আমরা আরও ভালোভাবে বুঝবো। আর প্রচ্ছন্ন মানে হচ্ছে যে গুণটি প্রকাশ পায় না, তাকে বলা হয় প্রচ্ছন্ন। এবার আমরা মেন্ডেলের মটর গাছকে নিয়ে চিন্তা ভাবনা করার পরে যে প্রথম তিনি এক সংকর জনন পরীক্ষা করেছিলেন, সেখানে বলেছিলেন মেন্ডেল একটি ইতর বিশুদ্ধ প্রলক্ষণযুক্ত লম্বা মটর গাছের সঙ্গে বিশুদ্ধ প্রলক্ষণযুক্ত বেটে মটর গাছের সংক্রায়ণ ঘটালেন, ইতর পরাগযোগ ঘটালেন, এবং দেখলেন প্রথম অপত্যজনুতে 3 ভাগ লম্বা 1 ভাগ বেটে, এবং যখন স্বপরাগযোগ ঘটালেন অর্থাৎ দ্বিতীয় অপত্যজনুতে যখন জিনোটাইপ অনুপাত এলো, তখন এলো 1 ভাগ লম্বা 2 ভাগ সংকর এবং 1 ভাগ বিশুদ্ধ বেটে। এটা আমরা একটি চেকার বোর্ডের সাহায্যে বোঝার চেষ্টা করব। ক্যামেরাম্যানকে বলবো যেন ছবিটা ভালোভাবে আসে। প্রথমে যে বিশুদ্ধ প্রলক্ষণযুক্ত, আমি লিখছি না বিশুদ্ধ প্রলক্ষণযুক্ত, লম্বা টিটি, আর বিশুদ্ধ প্রলক্ষণযুক্ত ছোট টিটি, এই দুটোর মধ্যে যখন সংক্রায়ণ ঘটালে, তখন প্রথম অপত্যজনুতে, আমি হালকার উপরে লিখবো, বইয়ে আছে এটা, আমি অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে এটাকে বলা হয় বড়টি, ওই যে বললাম যে ছেলেটা মাঝারি টাইপের হলো, এটাকে বলা হয় প্রথম অপত্যজনু বা F1 বা প্রথম। এই ভিডিওগুলো ভালো করে দেখবেন, এগুলি অনেক বিষয় আছে। প্রথম অপত্য মানে সন্তান সন্ততি, অপত্য জনু, এগুলি আমরা ঠিকঠাক ধারণা করতে পারি না বলে আমাদের পড়াগুলিকে জটিল লাগে, কিন্তু বিষয়গুলো অত জটিল নয়। এবার যখন স্বপরাগযোগ ঘটালে, অর্থাৎ এখানে 3 ভাগ লম্বা ফিনোটাইপ অনুপাত, যে ফিনোটাইপ অনুপাতের কথা বলছিলাম, ফিনোটাইপ অনুপাত, ফিনোটাইপ অনুপাত 3:1, 3 ভাগ লম্বা বলা হচ্ছে আর 1 ভাগ বেটে বলা হচ্ছে। কিন্তু এটা যখন স্বপরাগযোগ ঘটালে, স্বপরাগযোগ মানে টি আর টির সঙ্গে, এটা ভিতরের
ঘটে জিন সংযুক্তির ফলে, এটাকে জিনোটাইপ অনুপাত বলা হয়। এখানে একটা বড় টি, ছোট টি, বড় টি, ছোট টি। এবার এই টির সঙ্গে এই টি যদি গুণ করা হয় তাহলে বড় টি এটা যে বিশুদ্ধ লম্বা মটর গাছ। বড় টি ছোট টি এটা সংকর, বড় টি ছোট টি এটাও সংকর, ছোট টি এটা বিশুদ্ধ বেঁটে মটর গাছ। এটাকে জিনোটাইপ অনুপাত বলা হয়। জিনোটাইপ, ক্যামেরাম্যান ছবি যেন ভালো ওঠে। জিনোটাইপ। তাহলে বড়টি বিশুদ্ধ লম্বা, এটা থাকছে একটা। বড়টি ছোটটি এটা হচ্ছে সংকর লম্বা, এটা থাকছে দুটো। আর ছোটটি বিশুদ্ধ বেটে, এটা থাকছে একটা। তাহলে এটাকে আমি লিখতে পারি 1:2:1। অর্থাৎ এটা হলো জিনোটাইপ অনুপাত। এটা হচ্ছে প্রথম চেকার বোর্ড। আর দ্বিসংকরজন পরীক্ষাতে দুটি বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে যখন ইতর পরাগযোগ ঘটায় তখন কি ঘটছে, যদি আরও বেশি বৈশিষ্ট্য সম্পূর্ণ হয়, মেন্ডেল মটর গাছ থেকে এগুলি আবিষ্কার করেছিল, সেটাকে আমরা দ্বিসংকর জনন পরীক্ষা বলি। এটা যে একসংকর জনন পরীক্ষা, সেটা যে দ্বিসংকর জনন পরীক্ষা। এটা একটু ভালো করে আমার পদ্ধতিটাকে দেখার চেষ্টা করবেন, কারণ এটা ছেলেরা মনে রাখতে একটু অসুবিধা হয়। এটা খুবই জটিল টাইপের বিষয় এবং বিভিন্ন মাস্টার বিভিন্ন রকম পদ্ধতি দেয়। আমার পদ্ধতিটা দেখবেন, সেটাকে মনে রাখার চেষ্টা করবেন। প্রথম হচ্ছে দ্বিতীয় সংকর জননে, ওখানে ছিল একটা করে বৈশিষ্ট্য লম্বা এবং বেটে। এখানে যে বৈশিষ্ট্যটা আমরা পাই সে বৈশিষ্ট্যটা হচ্ছে, একটা আমি ধরলাম ওয়াই আর আর, এটাকে আমি বলবো হলুদ ও গোলাকার। হলুদ ও গোলাকার বিশুদ্ধ, এগুলো লিখছি না, বিশুদ্ধ হলুদ ও গোলাকার। আর এটা বিশুদ্ধ, এটাও তাই, ছোট ওয়াই আর আর এটা হচ্ছে সবুজ ও কুঞ্চিত। হলুদটা হয়ে গেল সবুজ, মানে ছোট ওয়াইটাকে সবুজ, যাতে বুঝতে সুবিধা হয়, নাহলে অন্য কিছু ধরা যেত। এগুলো অন্য কিছু ধরা যেতে পারে, সবুজ ও কুঞ্চিত। গোলাকার যেটা ছিল এরকম ছিল, এটা কুঞ্চিত হয়ে গেল, চিপসে গেল। তাই এই ছোট আরকে বলছে কুঞ্চিত। এটাকে বলেছিল গোলাকার, এটাকে বলেছিল হলুদ, এটাকে বললো সবুজ, আর এটাকে বলছে কুঞ্চিত। এটা দুটোই বিশুদ্ধ, এই দুটাই হচ্ছে বিশুদ্ধ। এবার প্রথম অপত্য জনুতে এখান থেকে যেটা এলো ওয়াই, আর এখান থেকে ডাইরেক্টলি যেটা এলো প্রথম অপত্য জনুতে F1 জনুতে, ওয়াই আর আর, এটাকে আমরা বলবো সংকর হলুদ ও গোলাকার। সংকর হলুদ ও গোলাকার। আর এটা থেকে যদি আমি একটা বড় ওয়াই একটা ছোট ওয়াই আমি নিয়ে নিতাম, তাহলে ওটা হতো সংকর হলুদ। আর এখান থেকে বড় আর ছোট আর যদি আমি আলাদাভাবে ভাঙতাম, এটা প্রথম অবস্থাতে আছে, তাহলে ওটা হতো সংকর। এটা ছিল সংকর হলুদ, বড় ওয়াই ছোট ওয়াই নিলে, আর বড় আর ছোট আর নিলে পরে এটা হতো সংকর গোলাকার। তাহলে এটা পেলাম আমরা। এবার এটাতে বলা হয় যে ফিনোটাইপ অনুপাত হচ্ছে 9:3:1 ফিনোটাইপ। আমি আর ফিনোটাইপ লিখছি না, বোর্ডটা ছোট, আমি এখান থেকে অঙ্কটা বোঝাবার চেষ্টা করব। এবার এখান থেকে যদি স্বপরাগ যোগ ঘটানো হয়, স্বপরাগ যোগ ঘটানো হলে পরে কী হবে, আমি এটা মুছে দিচ্ছি। তাহলে পড়ে থাকলো ওয়াই আর আমি এটাকে মুছে দিচ্ছি। তাহলে পড়ে থাকলো, এটা স্বপরাগ যোগ ঘটানোর পরে আমার পড়ে থাকছে স্বপরাগ যোগ, যেমন প্রথম একসঙ্গে জনন পরীক্ষায় যেরকম আমরা বুঝিয়েছিলাম, এটাও সেরকম। স্বপরাগ যোগ ঘটানোর পরে কি ঘটছে, স্বপরাগ যোগ ঘটালে পরে এইটার সঙ্গে এটা একবার গুণ হবে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এখানে 16টা ঘর হবে। এটাই মেন মনে রাখার ক্ষেত্রে। এটা ছেলেদের অসুবিধা হয়, ওই জন্য এই ভিডিওটা আমি করলাম। মাধ্যমিকের পরীক্ষা আসছে, মাধ্যমিকের ছেলেদের জন্য এটা, এবং 11-12 আছে, এগুলো পড়া তো
শেষ নয়, এটা শুরু থেকে শেষ পর্যন্ত চলতে থাকবে। আমি মোট 16টা ঘর করলাম। তাহলে এটার সঙ্গে এটা গুণ হলে পরে ওয়াই আর, এটার সঙ্গে এটা গুণ হলে পরে ওয়াই বড় ওয়াই ছোট আর, এটার সঙ্গে এটা গুণ করলে পরে ছোট ওয়াই বড় আর, এটার সঙ্গে এটা গুণ করলে পরে ছোট ওয়াই ছোট আর। তাহলে এই জিনিসটা আমি একই রকমভাবে স্বপরাগ যে ঘটাচ্ছি, তাহলে এগুলো কি লিখবো, উপরে যেটা লিখেছি এটাই লিখবো। এটা ভালো করে একটু ধৈর্য সহকারে দেখতে হবে। এবার এটার সঙ্গে এটা যখন গুণ হবে, আমি ওয়াই আর আরগুলিকে আলাদা আলাদাভাবে রাখবো। তাহলে এটা হচ্ছে ওয়াই বড় ওয়াই বড় ওয়াই বড় আর বড় আর, এটা বড় ওয়াই বড় ওয়াই বড় আর ছোট আর, এটা বড় ওয়াই ছোট ওয়াই বড় আর বড় আর, এটা থাকছে বড় ওয়াই ছোট ওয়াই বড় আর ছোট আর। গুণগুলো ঠিকঠাকভাবে বুঝতে হবে। আর এটার সঙ্গে এটা যখন গুণ করবো বড় ওয়াই বড় আর ছোট আর, এটার সঙ্গে এটা যখন বড় ওয়াই ছোট আর, এটার সঙ্গে এটা যখন বড় ওয়াই ছোট ওয়াই বড় আর ছোট আর, এটার সঙ্গে এটা যখন গুণ হবে তখন হবে বড় ওয়াই ছোট আর ছোট আর, এটার সঙ্গে এটা যখন গুণ হচ্ছে তখন বড় ওয়াই ছোট ওয়াই বড় আর বড় ওয়াই ছোট ওয়াই বড় আর ছোট আর, এটার সঙ্গে এটা আমি দেখে দেখে গুণ করছি, এইভাবে গুণ করতে হবে সমস্ত ছাত্রছাত্রীকে। ছোট ওয়াই বড় আর এটার সঙ্গে এটা ছোট ওয়াই বড় আর ছোট আর, এটার সঙ্গে প্লাস দর থাকে, বড় ওয়াই একটু সময় বেশি লাগবে, বড় ওয়াই ছোট ওয়াই বড় আর ছোট আর, বড় ওয়াই ছোট ওয়াই ছোট আর ছোট ওয়াই বড় আর ছোট ওয়াই ছোট আর। তাহলে এটার এবার সিস্টেম আমরা কীভাবে লিখবো, যে কোনটা আসছে আমরা একটা পদ্ধতি অবলম্বন করবো। এইভাবে আমরা দাগ দিতে থাকবো, এই দাগ দিলাম এটার পরে এটা আর এটা, মানে দাগটা আমি সম্পূর্ণরূপে খাতাতে হলে বুঝাতে বেশি সুবিধা। এইভাবে তারপরে হচ্ছে এখান থেকে এটা আর এটা একই, এটা পড়ে থাকলো গোল, আর এই চারটে একবারে চারটে এটা একই কাজ করবে। তারপরে এটা গোল পড়ে থাকলো, তারপরে এটা আর এটা হবে, তারপরে এটা আর এটা হবে, তারপরে এটা আলাদাভাবে পড়ে থাকে। তাহলে এটা হবে আর এই দুটো সমান হবে, পরপর কোনাকুনি আরও হবে। তারপরে এটার মাঝে এটার সঙ্গে এটা মিললো না, মানে এখানে আমি জিরো লিখে রাখলাম। কীভাবে আমি এগুলোকে মনে রাখবো সেই বিষয়টিকে আমি বোঝাবার চেষ্টা করছি। তাহলে বড় ওয়াই বড় আর এটা কটা থাকছে, একটা থাকছে। তারপরে হচ্ছে বড় ওয়াই বড় আর ছোট আর, বড় ওয়াই বড় আর ছোট আর, এটা কটা আছে, দুটো আছে। আমরা এইভাবে লিখব। তারপরে আছে বড় ওয়াই ছোট ওয়াই বড় আর এটা কটা আছে, এটা একটা এটা এইভাবে যাচ্ছে সবসময়। তাহলে এটাও দুটো আছে। এবার যেটা শূন্য লেখা আছে ওটা আমরা কিন্তু এখন লিখবো না, আমরা এখন লিখবো এইটা পরপর চারটা মিলছে। তাহলে এটা হচ্ছে বড় ওয়াই বড় আর ছোট আর, এটা হচ্ছে চারটা। তাহলে এটা 9 হচ্ছে, যেটা ফিনোটাইপ অনুপাতে আমরা 9 পেয়েছিলাম। তাহলে এবার শূন্য যেটা পড়ে আছে সেটাকে লিখে দেবো ওয়াই বড় ওয়াই ছোট আর এটা একটা হলো। তারপরে এটার পরে এবার আমরা কোনটা ধরেছিলাম, এটা ধরেছিলাম, অর্থাৎ বড় ওয়াই
ছোট ওয়াই ছোট আর ছোট আর, এটা হলো দুটো, তাহলে এটা তিনটা হলো। তারপরে আমরা বাকি ছিল কোনটা, এটা ছোট ওয়াই বড় আর বড় আর, এটা হলো একটা। তারপরে কোনটা বাকি আছে, এটা আর এটা একই, ছোট ওয়াই বড় আর ছোট আর, এটা হলো দুটো, আর এটাও তিন। ফিনোটাইপ অনুপাত জিনোটাইপ অনুপাত তাহলে 1:2:2:1:1:2:1:2 লাস্টে পড়ে থাকলো একবারে সবুজ ও কুঞ্চিত, সবুজ ও কুঞ্চিত, এটাও একটা। তাহলে কী দাঁড়ালো, জিনোটাইপ অনুপাত 1:2:2:4:1:1:2:1:1। তাহলে এটা মনে রাখার জন্য আমরা এইভাবে হাত দেবো, এইটা এটা এটা, তারপরে এটার মধ্যে এটা মিললো না তাহলে এটা 0, তারপরে আবার 4টা মিলছে, এটাকে 4টা লেখার পরে লিখবো, তারপরে এটার মধ্যে এটা মিললো না, এটাকে 0 রেখে দিলাম, তাহলে এই দুটো লিখবো, তারপরে এটাকে লিখবো, তারপরে এই দুটো মিলছে, তারপরে এটা মিলছে। তাহলে এইভাবে আমাদের ক্যালকুলেশনটা মনে রাখতে হবে, তাহলে অনেক সুবিধা হবে। এটাকে বলা হয় দ্বিসংকর জনন পরীক্ষা। এখান থেকে এটাকে বলা হয় বিশুদ্ধ হলুদ ও গোলাকার, এটা হচ্ছে সংকর হলুদ ও কুঞ্চিত সবুজ, সংকর সবুজ, এইভাবে পরপর নাম দিতে আমরা চলে যেতে পারবো। তা ভিডিও বিরাট ডিসকাস হবে বলে আমি এই দিকে আর যাচ্ছি না। এরপরে এবার এই যে আমরা যে গুণগুলো পাচ্ছি, এই গুণগুলো কিভাবে পাচ্ছি আমরা, তাতে আমাদের মেন্ডেলের দুটো সূত্রকে এখানে আমরা আরেকবার বুঝে নেবো, আগের দিন বুঝেছিলাম, তাহলে আমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা এক সংকর জনন আর দ্বিসংকর জননের মধ্যে আমাদের মধ্যে কি বহিঃপ্রকাশ ঘটবে, সেই বহিঃপ্রকাশটা নির্ভর করছে এই এক সংকর জনন পরীক্ষা, দ্বিসংকর জনন পরীক্ষা। অ্যালিল বা অ্যালিলোমর, খাঁটি বৈশিষ্ট্য বা বিশুদ্ধ বৈশিষ্ট্য, সংকর বৈশিষ্ট্য, যেমন হাইব্রিড মাগুর পাই আমরা, আজকে বেশিরভাগ উচ্চ ফলনশীল যে বীজগুলি পাই সেটা সবগুলি বেশিরভাগই হচ্ছে সংকর। এই সমস্ত কিছু, যেমন জার্সি গাই বেশি দুধ দেয় কিন্তু ভারতীয় পরিবেশে সে টিকে থাকতে পারে না, ওটা অস্ট্রেলিয়া। সাইহল গাইটা ভারতবর্ষের পরিবেশে টিকে থাকতে পারে কিন্তু বেশি দুধ দিতে পারে না, তাহলে ওই দুটোর ক্রসে হলো জার্সি সাইহল। এগুলো মেন্ডেলের বিরাট কৃতিত্ব, এই কৃতিত্ব আমাদেরকে মনে রাখতে হবে। এবার পৃথকীকরণের সূত্রে এক সংকর জনন থেকে পেলাম, যেটা সাদা হবে না, কালো হবে, লম্বা হবে না, বেটে হবে। একটা করে বৈশিষ্ট্য লম্বা দিয়ে বুঝিয়েছি, তার মানে বেটেটা আর এই লম্বা আর বেটেকে দিয়ে বুঝিয়েছি, তার মানে সাদা আর কালো দিয়ে বোঝা গেল না, তাহলে কিন্তু যেমন আমরা ভিটামিনে যে সবজিগুলির নাম লেখা থাকে কেবল তাদের মধ্যেই ভিটামিন আছে, এটা কিন্তু এভাবে ভাবলে বড় হবে না। হ্যাঁ, বা খাদ্য গুণ আছে যেগুলো নাম লেখা নাই সেগুলোর মধ্যেও কোনো না কোনো ভিটামিন আছে, সমস্ত কিছু বইয়ের মধ্যে লেখা যায় না, তাহলে ডাটা বিরাট বড় হতে পারে। তাহলে এক সংকর জনন পরীক্ষা থেকে যে পৃথকীকরণের সূত্রটা এলো সেটাতে বলছে মেন্ডেল তার এক সংকর জনন পরীক্ষাতে একজন থেকে অপর জনুতে একজোড়া বৈশিষ্ট্য একজন থেকে অপর জনুতে সঞ্চারিত হওয়ার সময় এরা একত্রিত হলেও, মানে বয়ামে সাদা মার্বেল কালো মার্বেলকে আমি একত্রিত করলেও এরা মিশ্রিত হয় না, মানে চিনি আর জল যেমন মিশে যায় আলাদা করা যায় না, এরকম মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে পরস্পর বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি বা অ্যালিলগুলি পরস্পর এতে পৃথক হয়ে যায়, এটাকে বলে পৃথকীকরণ। অর্থাৎ ফিনোটাইপ বৈশিষ্ট্য এবং জিনোটাইপ বৈশিষ্ট্য যখন থাকছে তখন জিনোটাইপে সেটা প্রচ্ছন্ন অবস্থায় থাকছে, ফিনোটাইপে সেটা প্রকাশ অবস্থায় থাকছে, অর্থাৎ কালো গুণ্ড প্রকাশ পেতে পারে, সাদা গুণ্ড পেতে পারে, লম্বাও পেতে পারে, বেটেও পেতে পারে। তাহলে এটা হচ্ছে পৃথকীকরণের সূত্র। এবার কোন গুণটা আসবে সেটা নির্ভর করছে আমাদের দ্বিসংকর জনন থেকে, অর্থাৎ স্বাধীন বণ্টনের সূত্র থেকে। স্বাধীন বণ্টনের সূত্রতে কি বলছে, কোনো জীবের দুই জোড়া করে বৈশিষ্ট্য আমরা এখানে বুঝিয়েছি, অনেক অসংখ্য জোড়া বৈশিষ্ট্য হতে পারে, কোনো জীবের দুই জোড়া যুগ্ম ততোধিক বৈশিষ্ট্য একজন থেকে অপরজনতে সঞ্চারিত হওয়ার সময় এরা যে কেবলমাত্র গ্যামেট গঠনকালে পরস্পরের যে পৃথক হয়ে যায় তাই নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে স্বাধীনভাবে সঞ্চারিত হতে থাকে, এটাকে বলা হয় স্বাধীন বণ্টনের সূত্র। ঠিক আছে, আজকে বংশগতি এখানে শেষ করলাম, তারপর শর্ট কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, তারপর আমরা একদিন ওই ব্যক্তিতে যাব, তা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি শুনবেন এই বলে আমি আপনাদের কাছে দাবি রাখছি। আজকের মতো এখানে সমাপ্ত।